নারী সংস্কার সুপারিশ বাতিল, আওয়ামী লীগ নিষিদ্ধ সহ 12 দফা দাবি, হেফাজতের কর্মসূচি ঘোষণা। কাতারের আমিরের দেয়া এয়ার অ্যাম্বুলেন্সে দেশে ফিরবেন খালেদা জিয়া, সময়সূচি ঠিক হয়নি বললেন ফখরুল। 6 মাসের মধ্যে জাতীয় সনদ করতে চায় ঐকমত্য কমিশন, এপ্রিলের মধ্যে নির্বাচনের প্রস্তাব জামায়াতের। যুদ্ধাবস্থার মধ্যে দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা পাকিস্তানের, পণ্য আমদানি বন্ধ ভারতের। আসসালামু আলাইকুম, ফারজানা নাহিদ জানাচ্ছি এনটিভিতে রাতের খবর। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, নিয়ে যাব পুরো খবরে। নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিল, আওয়ামী লীগ নিষিদ্ধ, জুলাই ও শাপলা চত্বরে গণহত্যার বিচার সহ 12 দফা দাবি জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। রাজধানীর সরওয়ার্দী উদ্যানে মহাসমাবেশে দলটির শীর্ষ নেতারা এসব দাবি জানান। দাবি আদায়ে আগামী 23 মে সারা দেশে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছে সংগঠনটি। মেজবা হাসানকে সাথে নিয়ে আরও জানাচ্ছেন নূর হোসেন। হেফাজত ইসলাম বাংলাদেশের মহাসমাবেশ উপলক্ষে দেশের দূর দূরান্ত থেকে আসা সংগঠনটি নেতাকর্মীদের ঢল নামে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে। আশপাশের বেশ কয়েকটি সড়কে নেতাকর্মীদের ভিড় দেখা যায়। হেফাজত নেতারা অভিযোগ করেন, ইসলামের পারিবারিক বন্ধন ধ্বংস করতেই ইসলাম বিরোধী প্রতিবেদন জমা দিয়েছে নারী বিষয়ক সংস্কার কমিশন। কমিশন বাতিল সহ 12 দফা দাবির ঘোষণাপত্র পাঠ করেন সংগঠনের নায়েবে আমির মাওলানা মাহফুজুল হক। পরে পরবর্তী কর্মসূচি ঘোষণা করেন সংগঠনের মহাসচিব মাওলানা সাজিদুর রহমান। নারীর সামাজিক উন্নয়নে পশ্চিমা মূল্যবোধ নয়, বরং আমাদের নিজস্ব সামাজিক ও ধর্মীয় মূল্যবোধ, ইতিহাস ও ঐতিহ্যের আলোকেই বাস্তবমুখী সংস্কারের দিকে যেতে হবে। সংবিধানে আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস পুনর্স্থাপন করতে হবে। জাতীয় নির্বাচনের আগেই ফ্যাসিস্ট হাসিনা ও তার চিহ্নিত দোষরদের বিচার সম্পূর্ণ করতে হবে। আগামী 23 মে শুক্রবার বা জুমা এই 4 দফা দাবিতে দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে। এছাড়া 2013 সালে শাপলা চত্বর হত্যাকাণ্ডে জড়িতদের বিচারের দাবি জানান হেফাজত নেতারা। বিগত স্বৈরাচারী সরকারের সময়ে হেফাজত নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহারের দাবি জানায় সংগঠনটি। আগামী 2 মাসের মধ্যে যদি হেফাজতে ইসলামের বিরুদ্ধে দায়েরকৃত মামলাগুলো প্রত্যাহার না হয়, হেফাজতে ইসলাম বাংলাদেশ সে মামলা বাতিল করার জন্য যা করতে হয় তাই করবে। সমাবেশে যোগ দেন এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ ও আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। নারী কমিশন করবার জন্য জুলাই বিপ্লবের তরুণেরা জীবন দেয় নাই, তারা জীবন দিয়েছিল বাংলাদেশকে ফ্যাসিবাদ মুক্ত করবার জন্য। আমাদের দাড়ি টুপিওয়ালা ভাইদেরকে বাইতুল মুকাররমের সামনে থেকে টেনে টেনে রাস্তায় নামিয়ে এনেছিল। সেই আওয়ামী লীগের আর পুনর্বাসন হবে না। আগামী দিনে দেশে যাতে আর কোনো স্বৈরাচার মাথাছাড়া দিয়ে উঠতে না পারে, সেজন্য আলেম ওলামাদের পরামর্শ নিয়ে সঠিক পদক্ষেপ নিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান হেফাজত নেতারা। শেখ হাসিনা উৎখাত হয়েছে। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা। বাংলাদেশ বিমানে নয়, কাতারের আমিরের দেয়া এয়ার অ্যাম্বুলেন্সে করে আগামী 5 মে দেশে ফিরবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তাকে বরণ করতে দলের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। তবে এয়ার অ্যাম্বুলেন্স কখন ঢাকায় অবতরণ করবে সে সময় এখনও চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সন্ধ্যায় গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে যৌথ সভা শেষে এসব কথা বলেন তিনি। আরও জানাচ্ছেন আরাফাত ইসলাম। চিকিৎসা শেষে 4 মাস পর সোমবার দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সবকিছু ঠিক থাকলে 4 মে লন্ডন স্থানীয় সময় সন্ধ্যার পর হিথ্রো বিমানবন্দর থেকে বিশেষ বিমানে দেশের উদ্দেশ্যে রওনা হবেন সাবেক এই প্রধানমন্ত্রী। পরদিন 5 মে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। সফরে সঙ্গী হিসেবে থাকছেন তার 2 পুত্রবধূ। আগামী 5 তারিখে দেশনেত্রী বেগম খালেদা জিয়া একটি বিশেষ বিমানে, কাতারের রয়্যাল অ্যাম্বুলেন্স, সেই অ্যাম্বুলেন্সের ফ্লাইটেই তিনি আমাদের দেশে, আমাদের মাঝে আবার ফিরে আসবেন। সময়টা আমরা নিশ্চিত করে বলতে পারছি না, কারণ এই সময়টা নির্ভর করবে আপনার
বিভিন্ন বিষয়ের উপরে। দলের চেয়ারপারসনের দেশে ফেরা উপলক্ষে দল ও সহযোগী সংগঠনের নেতাদের নিয়ে শনিবার সন্ধ্যায় যৌথ সভা করেন বিএনপি মহাসচিব। পরে ব্রিফিংয়ে বেগম জিয়াকে অভ্যর্থনা জানাতে দলের প্রস্তুতির কথা তুলে ধরেন তিনি। অত্যন্ত শৃঙ্খলা সহকারে রাস্তার দুই ধারে কোনো যানজট সৃষ্টি না করে তারা তাদের নেত্রীকে, এই মহান নেত্রীকে তারা অভ্যর্থনা জানাবেন। আমরা যেটা সাজেস্ট করেছি যে এক হাতে জাতীয় পতাকা, আরেক হাতে দলীয় পতাকা দিয়ে আমরা তাকে অভ্যর্থনা জানাবো। জনগণের কাছে আমাদের আহ্বান থাকবে, এলিভেটেড এক্সপ্রেসওয়ে যেটা আছে সেই পথটি যেন তারা নেওয়ার চেষ্টা করে। এদিকে দেশের চলমান পরিস্থিতিতে বেগম জিয়ার দেশে ফেরাকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। ডক্টর দিলারা চৌধুরী মনে করেন, সংস্কার ও নির্বাচন ইস্যুতে ফ্যাসিবাদ বিরোধী দলগুলোর বিরোধে অভিভাবকের ভূমিকায় দেখা যাবে বিএনপি প্রধানকে। বাংলাদেশের সার্বিক রাজনীতিতে ওনার ভূমিকা এখন অত্যন্ত, আমি মনে করি, জরুরি। এটা কোনো শুধু দলের দিকে তাকালে ওনার চলবে না, ওনার কিন্তু সার্বিক রাজনীতির দিকে তাকাতে হবে। বাংলাদেশ যে সংকটে আছে, সেই সংকটে উনি দলের ঊর্ধ্বে গিয়ে কথা বলবেন বলে আমি আশা করছি। চলতি বছরের 8 জানুয়ারি উন্নত চিকিৎসার উদ্দেশ্যে লন্ডনে যান 3 বারের সাবেক এই প্রধানমন্ত্রী। লিভার বিশেষজ্ঞ অধ্যাপক প্যাট্রিক কেনেডির তত্ত্বাবধানে সেখানে তার চিকিৎসা চলে। আগের চেয়ে সুস্থ বোধ করায় দেশে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। আরাফাত ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা। নির্ধারিত সময়ের মধ্যেই জাতীয় সনদ তৈরির কাজ চলছে। রাজনৈতিক দলগুলোর মধ্যে মত পার্থক্য থাকলেও গণ অভ্যুত্থানে যে ঐক্যমত হয়েছে, জাতীয় স্বার্থে গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের জন্য রাজনৈতিক দলগুলো ছাড় দেবে বলে প্রত্যাশার কথা জানান জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। সকালে সংসদ ভবনের এলটি হলে জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে জাতীয়তাবাদী সমমনা জোটের বৈঠকে একথা বলেন তিনি। এ সময় জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়ক এবং পিপলস পার্টির চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ বলেন, একটি সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করতে হবে। বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় তারা সর্বাত্মক সহযোগিতা করবেন। সংস্কার প্রস্তাবের 112টিতে একমত, 26টিতে দ্বিমত পোষণ করেন তারা। দুর্নীতি দমন কমিশনের সব প্রস্তাবে একমত বলেও জানান তারা। সরকারের কোনো সুনির্দিষ্ট অবস্থান নেই, জাতীয় ঐকমত্য কমিশনের কোনো সুনির্দিষ্ট এজেন্ডা নেই। আমাদের লক্ষ্য হচ্ছে একটা ফ্যাসিলিটেটরের ভূমিকা পালন করা, সকলকে একত্রে এক জায়গায় দাঁড় করানো একটি লক্ষ্য নিয়ে, সেটা হচ্ছে ঐকমত্যগুলো চিহ্নিত করা, সেগুলো বাস্তবায়ন করার পথ খুঁজে বের করা। আগামী বছরের ফেব্রুয়ারির মাঝামাঝি অথবা এপ্রিলের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রস্তাব দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সকালে মগবাজারের আল ফালা মিলনায়তনে 2 দিন ব্যাপী দলের জেলা এবং মহানগর আমির সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান এমন প্রস্তাব দেন। এ সময় তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা যদি কোনো রাজনৈতিক বক্তব্য দেন তাহলে সরকার থেকে বের হয়ে যেন এই ধরনের বক্তব্য দেন। জামায়াত আমির আরও বলেন, পেশি শক্তি এবং কালো টাকা মুক্ত ভোট এবং যোগ্যদের সংসদে চাইলে প্রতিনিধিত্বমূলক পদ্ধতিতে নির্বাচন করা দরকার। ফ্যাসিবাদ আমলের লুটপাট, পাচার ও দুর্নীতির শ্বেতপত্র প্রকাশের দাবি জানিয়ে পাচারকৃত অর্থ দেশে ফিরিয়ে আনার আহ্বান জানান তিনি। ফেব্রুয়ারি মাস সোজা শুরু হওয়ার আগে যদি কোনো কারণে এই সময়ের ভিতরে সংস্কারগুলো এবং বিচারের দৃশ্যমান প্রক্রিয়া জনমনে আস্থা সৃষ্টির পর্যায়ে না আসে, তাহলে ম্যাক্সিমাম এপ্রিল পার হওয়া উচিত নয়। কারণ এরপরে আবার কুরবানি আছে, এরপরে ঝড় বৃষ্টি, বাদল, বন্যা, দুর্যোগ, এগুলো আমাদের জাতীয় জীবনের অংশ। তখন একটা অর্থবহ নির্বাচন করা চ্যালেঞ্জের মুখে পড়ে যেতে পারে। এই জন্য এই বিষয়গুলা সংশ্লিষ্ট পক্ষকে বিবেচনায় নেওয়ার জন্য আমরা আহ্বান জানাব। অন্তর্বর্তী সরকারের খাদ্য ও কৃষি উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন, টিসিবির প্রচুর ভুয়া কার্ড ছিল, সেগুলো বাতিল করে নতুনভাবে স্মার্ট কার্ড দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। দুপুরে নারায়ণগঞ্জ বন্দরের নতুন নির্মাণাধীন খাদ্য গুদাম সাইলোর কাজের অগ্রগতি পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন। পরিবর্তনের জন্য যেটুকু সময় লেগেছে এটাতে কোনো সমস্যা হবে না, নতুন করে ভালোভাবে টিসিবির কার্ড দেয়া হবে। তিনি আরও বলেন, বোরোর ফসল উৎপাদন বেড়েছে, এতে ভালো মজুদ গড়ে উঠবে। কৃষকেরা যাতে ন্যায্য মূল্য পেতে পারে এ বিষয়ে তাদেরকে উৎসাহী করা হচ্ছে। টিসিবির বর্তমানে বাণিজ্য মন্ত্রণালয়ের যিনি মাননীয় উপদেষ্টা আছেন, তিনি এখানে প্রচুর ভুয়া কার্ড ছিল,
এইগুলিকে বাতিল করে আবার নতুনভাবে দেওয়ার জন্য ব্যবস্থা করেছেন, নতুনভাবে আবার নতুন স্মার্ট কার্ড দেওয়ার ব্যবস্থা করেছেন। আমার মনে হচ্ছে যে যেটুকু একটা পরিবর্তনের জন্য যে একটুকু হয়েছে এর ইয়েটা হবে না, নতুনভাবে আপনারা পাবেন, ভালোভাবে পাবেন। এবারে ভারত পাকিস্তান উত্তেজনা প্রসঙ্গ। ভারতের সঙ্গে চরম যুদ্ধাবস্থার মধ্যে 450 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে এমন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে পাকিস্তান। অন্যদিকে ইসলামাবাদ থেকে সকল আমদানি বন্ধের সিদ্ধান্ত নিয়েছে ভারত। দুদেশে প্রবল উত্তেজনার মধ্যে কাশ্মীর হামলায় জড়িতদের সন্ধানে কলম্বো বিমানবন্দরে ব্যাপক তল্লাশি চালানো হয়েছে। কৃষিতে ভর্তুকি প্রত্যাহারে বেশি চাপাচাপি করলে প্রয়োজনে আইএমএফের ঋণ কর্মসূচি থেকে বেরিয়ে আসবে সরকার, এমন মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডক্টর আনিসুজ্জামান চৌধুরী। সকালে রাজধানী ফার্মগেটে কৃষি গবেষণা কাউন্সিল মিলনায়তনে কৃষি বাজেট নিয়ে আয়োজিত আলোচনা সভায় তিনি বলেন, উন্নয়নের ছবি দেখিয়ে মূলত অর্থনীতিকেই আইসিইউতে পাঠিয়েছিল পতিত স্বৈরাচার সরকার। উপায় না পেয়ে আইএমএফের কাছে ঋণের ধর্ণা দিতে হয়েছিল। ডক্টর আনিসুজ্জামান বলেন, এখন আইএমএফ যদি সংস্কারের কথা বলে কৃষিতে ভর্তুকি তুলে নিতে চাপ দেয়, তবে সংস্থাটির ঋণ কর্মসূচি থেকে সরকার বেরিয়ে আসবে। আইএমএফ অনেক শর্ত দিচ্ছে সাবসিডি তোলার জন্য। আপনারা জানি খুশি হবেন, আমরা সরকার থেকে সিদ্ধান্ত নিয়েছি প্রয়োজন হলে আমরা আইএমএফ থেকে বেরিয়ে আসবো। আইএমএফে কারা যায়? আইএমএফ যখন যান সেটা হচ্ছে আপনি আইসিইউতে যাওয়ার মতো একটা রুগ্ন অর্থনীতি, যেমন শ্রীলঙ্কা গিয়েছে, আমরা গেলাম। তার মানে আমাকে রুগ্ন করেছে কারা? যে উন্নয়নের যে আমরা পিকচার দেখেছিলাম, তারাই আমাদেরকে আবার একটা রুগ্ন রোগীতে পরিণত করে আইসিইউতে নিয়ে যায়। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে দেশের স্বাধীন পররাষ্ট্রনীতি গ্রহণের নীতি কাঠামো নষ্ট করা হয়েছিল। তাই স্বাধীন পররাষ্ট্রনীতির জন্য একটি শক্তিশালী নীতি কাঠামো তৈরি করতে হবে বলে মনে করেন ভূ রাজনৈতিক বিশ্লেষক এবং আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা। বিকেলে রাজধানীর সেডাপ মিলনায়তনে সেন্টার ফর পলিসি অ্যানালিসিস অ্যান্ড অ্যাডভোকেসি আয়োজিত গোল টেবিল বৈঠকে এসব কথা বলেন তারা। বৈঠকে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার সাথে বাংলাদেশের অংশীদারিত্বের পুনর্গঠন নিয়ে আলোচনা করেন বক্তারা। বলেন, দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার সম্পর্ক নতুন করে ভাবতে হলে বাংলাদেশকে আরাকানের বিষয়ে গুরুত্ব দিয়ে দেখতে হবে। চীন ও মার্কিন প্রশাসনের মধ্যে সমঝোতা না হলে বার্মা অ্যাক্ট বাস্তবায়ন করা সম্ভব নয় বলেও মনে করেন বক্তারা। 12 লাখ টাকায় লিবিয়া হয়ে ইতালি পাঠানোর কথা বলে 31 লাখ টাকা নিলেও সেখানে পৌঁছতে পারেনি সেলিম। তার আগেই লাশ হতে হয়েছে তাকে। সেই লাশও আদম ব্যবসায়ীরা ফেরত দেয়নি সেলিমের পরিবারকে। শুধু সেলিম নয়, রাজশাহীর বাঘা উপজেলার আরও অনেকেই এভাবে আদম ব্যবসায়ীর খপ্পরে পড়ে সর্বশান্ত হয়েছে। রাজশাহী থেকে সমসাজুর রিপোর্ট, ক্যামেরায় ছিলেন শরীফুজ্জামান রয়। রাজশাহীর বাঘা উপজেলার আলাইপুর মহাজনপাড়া গ্রামের কৃষক আফজাল হোসেনের ছেলে সেলিম হোসেন। পরিবারের অভাব মেটাতে আদম ব্যবসায়ীদের মাধ্যমে 12.5 লাখ টাকায় ইতালি নিয়ে যাওয়ার চুক্তি হয় তার। টাকা নিয়ে 2023-এর 29 ডিসেম্বর সেলিমকে লিবিয়া পর্যন্ত নিয়ে যায় তারা। এরপর সেখানে আটকে রেখে নির্যাতন করে তার ভিডিও পরিবারের নিকট পাঠিয়ে আরও 25 লাখ টাকা দাবি করা হয়। সেলিমকে বাঁচাতে পরিবার আবার টাকা দিলেও শেষ রক্ষা হয়নি তার। 30,90,000 টাকা লিছে দিবিছে তোর ভাই হলো বুধবার রাতে বোর্ডে উঠিছে, সকালে বেছে চলে গেছে, দুপুরে বলছে চলে গেছে, দিয়ে খানিকক্ষণ পরে বলছে কি যে তোর ভাই স্টক করে মারা গেছে। আমার দুনিয়া যোগাযোগ করে কোনো জায়গাতে খোঁজ পাইনি। লাশটা ওরকে বলছে যে লাশটা আমাকে দেখাও, চেহারাটা দেখাও যে মরে গেছে, তাও দেখায় না। শুধু সেলিম নয়, আদম ব্যবসায়ী চক্রটির খপ্পরে পড়ে বাঘার আরও অনেক পরিবার হয়েছে সর্বশান্ত। আবার কেউ কেউ লিবিয়া গিয়ে নির্যাতিত হয়ে ফিরে এসেছে বাড়িতে। ইতালি যাওয়ার জন্য আমাদের সাথে শহীদের সাথে একটা চুক্তি হয়, ওনার সাথে আমার 13 লক্ষ টাকা চুক্তি হয়। দীর্ঘ 5 মাস আমি গেম ঘরে ছিলাম, পরে ওখান থেকে এক মাফিয়া চক্রের কাছে আমাদের বেশি দেয়। চলতি বছরের 14 ফেব্রুয়ারি শহীদ রানা ও শাহারুল ইসলাম বাড়িকে আসামি করে বাঘা থানায় মামলা করেছেন মৃত সেলিমের ভাই ইমন সাহা। মানব পাচার প্রতিরোধ ও দমন আইনে মামলা হলে গা ঢাকা দিয়েছেন অভিযুক্তরা। এরপরও তারা অজ্ঞাত স্থান থেকে ফোনে মামলা তুলে নেওয়ার হুমকি দিচ্ছে বলে অভিযোগ উঠেছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে বলে জানিয়েছে পুলিশ। বাঘা থানায় একটি মামলা রুজু হয়। এই সংক্রান্তে আমরা
অভিযান অব্যাহত রেখেছি। আসামিদের আমরা দ্রুততার সাথে আইনের আওতায় নিয়ে আসব। আমাদের কাছে জানালে আমরা সর্বাত্মক চেষ্টা করব অপরাধীকে গ্রেফতার করার জন্য। আদম ব্যবসার সাথে জড়িত সকল অভিযুক্তকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা গেলে মানব পাচার অনেক কমে যাবে বলে মনে করেন ভুক্তভোগীরা। সাজু, NTV নিউজ, রাজশাহী। স্থানীয় সরকার নির্বাচন আগে হলে স্বৈরাচার এবং তাদের দোসররা এদেশে পুনর্বাসিত হবে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জহিরুল হক শাহজাদা মিয়া। বিকেলে বিএনপি ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা দাবি বাস্তবায়ন এবং সংসদ নির্বাচনের রোড ম্যাপ ঘোষণার দাবিতে ফরিদপুরের সদরপুর উপজেলার খেজুরতলা মোড়ে বিএনপি আয়োজিত জনসভায় তিনি এসব কথা বলেন। স্বৈরাচার খুনি শেখ হাসিনার অপকর্মের খবর রাখতেন বলেই সাংবাদিক দম্পতি সাগর রুনিকে হত্যা করা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ। বিকেলে মুন্সিগঞ্জের লৌহজং সরকারি কলেজ প্রাঙ্গণে বিএনপির রাষ্ট্র কাঠামো সংস্কারের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে জনসমাবেশে তিনি এসব কথা বলেন। এদিকে দিনাজপুরের নবাবগঞ্জে উপজেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত হয়েছে। এতে লন্ডন থেকে ভার্চুয়ালি বক্তব্য রাখেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। দোয়া মাহফিল এবং আলোচনার সভার মধ্য দিয়ে পালিত হল ছাত্রদলের সাবেক সভাপতি ও বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক প্রয়াত নাসির উদ্দিন আহমেদ পিন্টুর ১০ম মৃত্যুবার্ষিকী। বিকেলে রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ে দোয়া মাহফিল এবং আলোচনার সভার আয়োজন করে বিএনপির নেতাকর্মীরা। অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম বলেন, পিন্টু গণতন্ত্রের অতন্দ্র প্রহরী ছিলেন। বক্তারা বলেন, জনগণের মৌলিক এবং গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে সকল স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে সামনে থেকেই নেতৃত্ব দিয়েছেন পিন্টু। আওয়ামী সরকারের সময় বিডিআর হত্যাযজ্ঞ মামলায় কারাগারে থাকা অবস্থায় মারা যান তিনি। পরে বিএনপি এবং তার পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয় কারাগারে নির্যাতনে তার মৃত্যু হয়। দেশে নানা রকম ষড়যন্ত্র চলছে, তাই সবার আগে সংস্কার প্রয়োজন বলে মনে করে স্বতন্ত্র প্রার্থী ঐক্য পরিষদ। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে নির্বাচনে ঐক্য গঠন এবং ২১ দফা দাবি আদায় সংবাদ সম্মেলনে এসব কথা বলেন সংগঠনটির নেতাকর্মীরা। অভিযোগ করেন, বাংলাদেশের বড় সমস্যা তৈরি করেছে বড় রাজনৈতিক দলগুলো। বক্তারা বলেন, অন্তর্বর্তী সরকারের বয়স ৯ মাস হলেও নির্বাচন নিয়ে কোনো সঠিক রোডম্যাপ দিতে পারেনি এখনো। জেলার গুণীজনদের সম্মাননা প্রদান করল লক্ষ্মীপুর জেলা যুব কল্যাণ সমিতি। সন্ধ্যায় রাজধানী ধানমন্ডির একটি কনভেনশন হলে গুণীজন সম্মাননা এবং বর্ষবরণ ১৪৩২ শিরোনামে অনুষ্ঠানের আয়োজন করে সংগঠনটি। পরে লক্ষ্মীপুর জেলার ১৪ জন কৃতী ব্যক্তিত্বকে এই সম্মাননা প্রদান করা হয়। উপস্থিত ছিলেন ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ সহ সংগঠনটির সদস্যবৃন্দ। দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়িক প্রতিষ্ঠান আকিজ ভেঞ্চার তাদের ৫ম প্রতিষ্ঠা বার্ষিক উদযাপন করেছে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে। অনুষ্ঠানে আকিজ ভেঞ্চারের চেয়ারম্যান শেখ শামীম উদ্দিন বক্তব্য রাখেন। আকিজ গ্রুপের একটি ডাইভার্সিফাইড উদ্যোগ হিসেবে যাত্রা শুরু করে আকিজ ভেঞ্চার, যার মূল লক্ষ্য ছিল প্রযুক্তির উৎকর্ষতা, গুণগত পণ্য এবং সেবার মাধ্যমে ভবিষ্যৎমুখী ব্যবসায়িক প্ল্যাটফর্ম গড়ে তোলা। বর্তমানে আকিজ ভেঞ্চার লিমিটেডের অধীনে আছে ৬টি ফ্যাক্টরি, ১৬টি ব্যবসা ইউনিট এবং ৪৫টি ব্র্যান্ড, যার মাধ্যমে ৩০,০০০-এরও বেশি মানুষের কর্মসংস্থান হয়েছে। মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। সাতক্ষীরায় অপরিপক্ক আম বাজারজাতকরণের চেষ্টাকালে ১ ট্রাক আম জব্দ করে জেলা প্রশাসন। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শোয়েব আহমেদ জানান, জেলা প্রশাসনের পক্ষ থেকে গোবিন্দভোগ আম বাজারজাতকরণের জন্য নির্দিষ্ট সময় নির্ধারণ করা হয়েছে, কিন্তু তার আগে কিছু অসাধু ব্যবসায়ী অপরিপক্ক আম কেমিক্যাল দিয়ে পাকানোর পর সেটি বাজারজাতকরণের চেষ্টা করছিলেন। খবর পেয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা আমবাহী ট্রাক আটক করে জেলা প্রশাসককে খবর দেয়। পরে ট্রাকটি জব্দ করে আমগুলো ধ্বংস করা হয়।
ইস্পাহানি প্রিমিয়াম টি খেলার খবর। ভারতের বাংলাদেশ সফর স্থগিত করা নিয়ে বিসিসিআই থেকে কোনো বার্তা আসেনি। আগস্টে নির্ধারিত সময়ে সিরিজ আয়োজন করার প্রস্তুতি নিয়েই ভাববে বিসিবি, এমনটাই জানিয়েছে বোর্ড সভাপতি ফারুক আহমেদ। মিরপুরে তৃতীয় বিভাগ লীগ বাছাইয়ের ফাইনালে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি আরও বলেন, জিম্বাবুয়ের কাছে পরাজয় কাম্য নয়, পাইপলাইন শক্তিশালী করার পরিকল্পনা নিয়ে কাজ করছে বোর্ড। মমিনুর রেপনের রিপোর্ট। আগস্টে বাংলাদেশের মাটিতে অনুষ্ঠিত হতে যাওয়া ওয়ানডে ও টি-20 সিরিজ খেলতে আসছে না ভারত। শুক্রবার এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছিল ভারতীয় গণমাধ্যম টাইমস অফ ইন্ডিয়া। তবে সিরিজ স্থগিত করা নিয়ে বিসিসিআই কোনো বার্তা দেয়নি বলে জানান বিসিবি সভাপতি ফারুক আহমেদ। ভারত এই মুহূর্তে আমাদের এরকম করে কিছু জানায়নি। একটা পত্রিকার নিউজ আমি যেটা আপনি কথা বললেন শুনেছি। সিচুয়েশনটা তো আমি এই মুহূর্তে বলতে পারবো না, বাট এই মুহূর্তে পুরো ট্যুর আছে এবং এটা নিয়ে কোনো কথা আমি শুনিনি যে এটা হবে না। নতুন যেই ওদের সেক্রেটারি দেবজিৎ সাইকিয়া, ওর সাথে কথা বলেছি, এটা অন টাইম আছে, বাকিটা সময় বলে দিবে। তৃতীয় বিভাগ লীগ বাছাইয়ের ফাইনালিস্টদের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বোর্ড সভাপতি আরও বলেন, ঘরের মাটিতে জিম্বাবুয়ের বিপক্ষে ড্র কাম্য নয়। পাইপলাইনে ফাটল থাকায় জাতীয় পর্যায়ে যোগ্য ক্রিকেটার পাওয়া যাচ্ছে না, তাই পাইপলাইন মেরামতে মনোযোগী হতে চায় বোর্ড। আমাদের পাইপলাইন আপনার এখনও জিনিসটা ভাঙা অবস্থায় আছে, এটি নিয়ে আমাদের আরও বিশাল পরিকল্পনা করতে হবে, সো দ্যাট আমরা রেগুলার বেসিসে প্লেয়ার পাই যারা ন্যাশনাল টিমকে ফিট করবে। সাম্প্রতিক সময়ে যেসব বিষয়গুলো নিয়ে ফারুক আহমেদ আলোচিত তা ভিত্তিহীন বলে দাবি বোর্ড সভাপতির। ওটা তো আমি এক্সপ্লেন করেছি অভিযোগটা, ব্যাংক এটা যা আর ফ্যাসিজম কিন্তু এটা মানে এটা ম্যাক্সিমাম ক্ষেত্রে বানানো, কিন্তু এটা আপনি দেখবেন যে এটাতে আমি দীর্ঘ কিছু আলোচনা করতে চাই। আমার ফ্যাসিস্টের সাথে কোনো সম্পর্ক নাই। ওই ফ্যাসিস্ট রিজিমের সাথে যদি সম্পর্ক থাকতো আমি কিন্তু আজকে আপনার সামনে দাঁড়িয়ে কথা বলতাম না। মমিনুর রিপন, এনটিভি নিউজ, ঢাকা। খেলোয়াড় ও সংগঠকদের জন্য সাবেক ফুটবলার আমিনুল হকের নেতৃত্বে গঠন করা হলো বাংলাদেশ জেলা ও ক্রীড়া সংগঠক অ্যাসোসিয়েশন। এখানে উপস্থিত ছিলেন সাবেক ফুটবলার এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ, জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল সহ ক্রীড়া ব্যক্তিত্বরা। দুর্নীতি ও দলীয়করণ দূর করে ক্রীড়াঙ্গনের নতুন মেরুকরণে মনোযোগ দিতে চায় এই সংগঠন। নিলয় মজুমদারের রিপোর্ট। বাংলাদেশের ক্রীড়াঙ্গনে আবির্ভাব ঘটল এক নতুন সংগঠনের। সাবেক ফুটবলার আমিনুল হকের নেতৃত্বে গঠিত বাংলাদেশ জেলা ও ক্রীড়া সংগঠক অ্যাসোসিয়েশন নামক এই সংগঠনে যুক্ত হয়েছেন জাতীয়তাবাদী ধ্যান ধারণার নানান খেলোয়াড় ও সংগঠকরা। এখানে আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়েছিলেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল। এর আগে পতিত সরকারের আমলে মাশরাফি ও সাকিব সরাসরি রাজনীতিতে অংশ নেন। এবার তামিমকে দেখা গেল জাতীয়তাবাদী ঘরানার কোনো সংগঠনের সঙ্গে যুক্ত হতে। ছোট হয়ে আপনাদেরকে একটা জিনিস রিকোয়েস্ট করব যে যারা যোগ্য ক্রিকেট বোর্ডকে রিপ্রেজেন্ট করার জন্য, বা ওটা জেলা থেকে হোক বিভাগ থেকে হোক, যাদের বেসিক ক্রিকেটিং আইডিয়াস আছে, যাদের একটা স্বপ্ন আছে যে আমি বাংলাদেশ ক্রিকেটকে এই জায়গায় নিয়ে যেতে চাই, আমি এটাই রিকোয়েস্ট করব যে তাদেরকেই সিলেক্ট করা হোক। তৃণমূল পর্যায়ে সকল ধরনের খেলাকে ছড়িয়ে দিতে এই সংগঠনের ভাবনা এসেছে বলে জানিয়েছেন আমিনুল। ইউনিয়ন পর্যায় থেকে শুরু করে আমরা সারা বাংলাদেশে বিভাগীয় পর্যায়ে, ঢাকা মহানগরীর সকল পর্যায়ে আমরা বিভিন্ন ইভেন্ট নিয়ে বছরব্যাপী একটি ক্যালেন্ডার করে আমরা সারা বছরব্যাপী সারা বাংলাদেশে খেলাধুলা এবং ক্রীড়াঙ্গনের চর্চাটা অব্যাহত রাখবো ইনশাআল্লাহ। আমিনুল তামিম ছাড়াও আত্মপ্রকাশের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক ফুটবলার ও বিএনপি স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ। ক্রীড়াক্ষেত্রে সর্বোচ্চ সাফল্য পেতে তৃণমূল পর্যায়ে মনোযোগ দেওয়ার আহ্বান তার। ক্রীড়াক্ষেত্রে আজকে যে অবকাঠামোটি গঠন করে দেওয়া হলো, তারা সকলেই প্রতিষ্ঠিত ক্রীড়ানুরাগী, অনেক খ্যাতনামা খেলোয়াড়রাও এখানে রয়েছেন। আমরা সবাই মিলে বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে আরও সমৃদ্ধ করতে চাই। রাজনীতিক ক্ষেত্রে যা হোক, আমরা ক্রীড়াঙ্গনকে রাজনীতির বাইরে রাখব। কোনো ক্রীড়াবিদকে যেন রাজনৈতিক মতাদর্শের কারণে ধিকৃত হতে না হয়, সেজন্য আমাদের দৃষ্টি সবসময় থাকবে। আপাতত এই সংগঠনের অ্যাডহক কমিটি ঘোষণা করা হয়েছে, যাদের দায়িত্ব থাকবে দ্রুততম পূর্ণাঙ্গ কমিটি গঠন করা। নীলা মজুমদার, এনটিভি নিউজ, ঢাকা। খবর শেষ করছি, যাবার আগে তাই ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরও একবার। নারী সংস্কার সুপারিশ বাতিল, আওয়ামী লীগ নিষিদ্ধ সহ 12 দফা দাবি হেফাজতের কর্মসূচি ঘোষণা। কাতারের আমিরের দেয়া এয়ার অ্যাম্বুলেন্সে দেশে ফিরবেন খালেদা জিয়া, সময়সূচি ঠিক হয়নি বললেন ফখরুল।
6 মাসের মধ্যে জাতীয় সনদ করতে চায় ঐকমত্য কমিশন। এপ্রিলের মধ্যে নির্বাচনের প্রস্তাব জামায়াতের। যুদ্ধাবস্থার মধ্যে দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা পাকিস্তানের। পণ্য আমদানি বন্ধ ভারতের। এই ছিল রাতের খবরে। এই খবরের ভিডিও আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়া এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান এবং খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব এবং ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 1টায় মধ্যরাতে খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ। শুভরাত্রি।